সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকের টপিক্সটা হলো গণিত অনার্স দ্বিতীয় বর্ষের 22-3703 কোডের সাধারণ ডিফারেনশিয়াল সমীকরণ, লেকচার নাম্বার 13। আর লেকচারের শিরোনাম হচ্ছে প্রথম ও দ্বিতীয় ক্রমের অন্তরক সমীকরণের মাধ্যমে মডেলিং। খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর পুরো লেকচার জুড়ে তোমাদের সাথে আমি আছি, মোহাম্মদ টিপু সুলতান, প্রভাষক গণিত বিভাগ, সরকারি এমএম কলেজ যশোর। আর এই টপিকসটা সাজাতে আমি যে বইগুলো রেফারেন্স হিসেবে নিয়েছি সেই বইগুলো হলো সায়েন্স ভিউ পাবলিকেশনস, তিতাস পাবলিকেশনস, মোহাম্মদ আবি ইউসুফ স্যারের বই। তোমরা আশা করি এই বইগুলো রেফারেন্স হিসেবে নিতে পারো, খুব ভালো হবে। হ্যাঁ, তা আজকে আমাদের টপিকসটা হলো মডেলিং উইথ ফার্স্ট অর্ডার অ্যান্ড সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনস, প্রথম ও দ্বিতীয় ক্রমের অন্তরক সমীকরণের মাধ্যমে মডেলিং। ওকে, আমরা টপিকসে চলে যাই। আসলে এই প্রশ্নমালা মূলত হচ্ছে যে মানে জনসংখ্যা বৃদ্ধির সাথে সময়ের বৃদ্ধির হারের সাথে যে জনসংখ্যার যে সম্পর্ক, হ্যাঁ সেটা মূলত। হ্যাঁ, আমরা অঙ্ক করতে করতে এগুলো আমরা শিখবো। এখানে অনেক বোঝার আছে। হ্যাঁ, অনেক মডেলিং এর যে সিস্টেম, আমাদের জনসংখ্যা, তারপর বিভিন্ন মিশ্রণ, তারপর আমাদের ব্যাকটেরিয়া, হ্যাঁ এগুলোর বৃদ্ধির হারের মাধ্যমে আমাদের কিছু অঙ্ক প্র্যাকটিস হবে এখানে। তোমরা আশা করি এখানে খুব এনজয় করবে আর কি ক্লাসটা। দেখো, প্রথমে আমরা একটা অঙ্ক দেখি, একটা প্রবলেম দেখি। এখানে অঙ্কটা হলো খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক। কোনো দেশের জনসংখ্যা 50 বছরের দ্বিগুণ হলে, অঙ্কটা তোমরা খুব খেয়াল করে একটু দেখো। কোনো দেশে জনসংখ্যা 50 বছরের দ্বিগুণ হলে কত বছরে জনসংখ্যা 3 গুণ হবে, যেখানে মনে করা হচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধির হার জনসমষ্টির সমানুপাতিক। ওকে, আরেকটা দেখো কি বলছে, অথবা কোনো এলাকার জনসংখ্যা বৃদ্ধির হার টি সময়ের উপস্থিত জনসমষ্টির সাথে সমানুপাতিক। যদি জনসংখ্যা 50 বছরের দ্বিগুণ হলে কত বছরে জনসংখ্যা 3 গুণ হবে। খুব সোজা অঙ্ক, এবং এখান থেকে কিন্তু আমাদের ইকুয়েশন বের করে নিয়ে আসতে হবে। ওকে, তা আমরা এসে চলে যাই ক্যালকুলেশনে। দেখো, মনে করি টি সময়ে কোনো দেশের জনসংখ্যা এক্স, টি সময়ে কোনো দেশের জনসংখ্যা এক্স, তাহলে আমাদের দেখো জনসংখ্যা বৃদ্ধির হার অবশ্যই সময়ের সাথে। ওকে, জনসংখ্যা বৃদ্ধির হারটা কি হবে, ডিএক্স ডিটি। ওকে, এই দেখো এক্সটা জনসংখ্যা আর বৃদ্ধির হার, এইটা অবশ্যই এই এটা জনসংখ্যা বৃদ্ধির হার, এটা জনসংখ্যার টোটাল জনসংখ্যার সমানুপাতিক। ওকে, তাহলে আমাদের এখানে আমরা কি লিখতে পারি, যে এইটা ইকুয়াল টু কে এক্স, যেখানে কে একটা সমানুপাতিক ধ্রুবক। তোমরা আশা করি এতটুকু বুঝতে পারছো। হ্যাঁ, জনসংখ্যা বৃদ্ধির হারটা ওই জনসংখ্যার সমানুপাতিক। ওকে, তাই এখানে কে এক্স একটি সমানুপাতিক ধ্রুবক। এবার এইটাকে আমরা কি করব, দেখো কিছু করা যায় কিনা, সেপারেবল করা যায় কিনা। দেখো আমরা এটা লিখছি, এক নম্বর হতে আমরা পাই ডিএক্স বাই এক্স ইকুয়াল টু কেটি, ঠিক না। তা আমরা যদি এইটাকে আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে কি হবে, দেখো
আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাই? দেখো আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাচ্ছে দেখো, তাহলে এটা করলে এটা উভয় পক্ষে আমরা সমাকলন করলাম। তো dx বা kx এর মান কত? ln x ইকুয়াল টু এখানে kt প্লাস ln c। ওকে, আমরা যদি এটাকে যদি আমরা এই kt কে যদি আমরা ln a লিখতে চাই তাহলে আমরা কি লিখব? ln e টু দি পাওয়ার kt, ঠিক না? আমরা যদি এইটাকে kt কে যদি আমরা ই টু দি পাওয়ার মানে লন লাগবো, লন, তাহলে লন ই টু দি পাওয়ার kt লাগবো। তাহলে আমরা এটা লন এ আর লন বি করলে আমরা এটা হচ্ছে দুই পাশ থেকে যদি লন আমরা উঠাই দিই তাহলে আমরা x ইকুয়াল টু সি ই টু দি পাওয়ার kt হবে। ওকে, এবার তোমরা একটা জিনিস খেয়াল করো, জনসংখ্যা দেখো আদি অবস্থায় যখন টি শূন্য তখন মনে করো টি সময়ে মানে যখন জনসংখ্যা মানে সময় যখন জিরো তখন মনে করি জনসংখ্যা কি হবে? এক্স নট। আদি অবস্থায় মানে আদি অবস্থায় তো টি সময় তো শূন্য অবশ্যই হবে, ঠিক না? তাহলে মনে করি জনসংখ্যা এক্স নট। তাহলে দেখো অর্থাৎ আমরা কি লিখতে পারি এখানে, এই যে আমরা এক্স টি, এখানে আমরা এক্স টি মনে করো টির মান কত? এখানে জিরো, এক্স টি ইকুয়াল টু এক্স নট। না, এটা বুঝতে হবে যে আদি অবস্থায় মানটা কত হবে? এক্স নট, জনসংখ্যাটা হবে এক্স নট। এখানে এই যে এক্স ব্র্যাকেট জিরো দেখছো না, এই যে আমার টি এর মান, তাহলে এক্স টি টি নট ইকুয়াল টু এক্স নট। ওকে, এইবার এই মানগুলো দেখো, এক্স এর মান কত? এখানে এক্স নট, আর টি এর মান কত? শূন্য। এক্স এর মান কত? এক্স নট। এই মানটা আমি একে বসাবো, এই যে সমীকরণ 2, সরি এই 2 বসায় দাও, তাহলে কত হয় দেখো তো, সমীকরণ 2 তে কত আছে? x ইকুয়াল টু এক্স নট, সি আছে, আর যেহেতু উপরে টি এর মান শূন্য তাহলে টোটালি শূন্য হয়ে গেল, তার মানে এটা সি ইকুয়াল টু এক্স নট। ওকে, এইবার এই সির মানটা আমি এখানে বসাই দেবো। বসানোর পরে আমরা একটা সমীকরণ পাচ্ছি। আমরা এই সমীকরণটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে, এই সমীকরণ 3। এবার দেখো দেওয়া আছে অঙ্ক, দেখো কি আছে, দেখো বলছে কি 50, যদি জনসংখ্যা 50 বছর, তার মানে এটাকে টাইম, হ্যাঁ, যখন টি তখন 50 বছর দ্বিগুণ। ওকে, খেয়াল করো, তাহলে আমাদের দেখো, তাহলে আমরা চলে যাই, আমরা চলে যাই কই কই, চলে বেশি চলে গেছে বেশি। দেখো যদি জনসংখ্যা 50 বছরের দ্বিগুণ হয়, তার মানে কি টি কত? 50। খেয়াল করো, আর জনসংখ্যা মানে জনসংখ্যা কত হবে? 2x নট। ওকে, তাহলে এখানে x 50 ইকুয়াল টু 2x নট। ওকে, দেখো আমরা চলে যাই, তাহলে পরে এসে কি বলছে, এই দেখো x 50 ইকুয়াল টু এইটাকে টি এর মান, এটা টি ইকুয়াল টু x 2x নট, মানে এটা x এর মান। এইটা আবার তুমি এই দেখো এখানে কি লাগবে আমরা, হ্যাঁ, তাহলে আমরা এখানে 2x নট ইকুয়াল টু x 50, মানে এবার এই মানগুলো আমরা কোথায় বসাবো? এখানে বসাবো। ওকে, বা এখানে বসাবো, এই জায়গায় বসাবো 3-এ। দেখো x এর মান কত? x এর মান 2x নট, আর t এর মান কত? 50, এই দেখো 50। ওকে, মানে ক্লিয়ার, মানে x এর ভিতরে ব্র্যাকেটে যা থাকবে সেটা t এর মান, আর এটা হচ্ছে টোটাল x এর মান। ওকে, জনসংখ্যা দ্বিগুণ, দ্বিগুণ বলে আছে 2x নট হয়েছে। তা আমরা যদি এখন দুই পাশ থেকে যদি x নট তুলে দিই তাহলে আমরা এটা পাই, উভয় দিকে যদি আমরা লন নিই তাহলে আমরা লন 2 ইকুয়াল টু 50 কে হয়, লন এর মান 1। ওকে, তাহলে আমরা কি পেলাম? কে ইকুয়াল টু লন 2 ভাগ 50। এবার এই কে এর মান কোথায় বসাবো বলো তো? এইখানে বসাবো, ঠিক আছে? দেখো 3-এ বসালাম,
হ্যাঁ, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, ছিল কত, এটা না 3 তো কে মানে আমরা 3 বসাবো, 3 বসালাম, তাহলে আমরা কি পেলাম, এটা পেলাম, এটা এক্স টি ধরে নিতে হবে টি, এটা ঠিক আছে, টি টাইমই এত হলো। ওকে, এখন বলছে অঙ্কটা দেখো, আগে অঙ্কটা কি বলছে দেখো, কত বছরের 3 গুণ হবে। তো টাইমটা কিন্তু মানে অনির্দিষ্ট, টাইমটা অনির্দিষ্ট, মানে আগে যেরকম সরি, কত বছরের জনসংখ্যা 3 গুণ হবে, তার মানে এখানে তোমার আছে যে বছরটা কিন্তু, টাইমটা কিন্তু অনির্দিষ্ট, কিন্তু জনসংখ্যা কিন্তু 3 গুণ। ওকে, তাহলে আমাদের এখানে ওই টি মানে ধরলাম বড় হাতের টি, মানে এক্স, ওই যে আমরা একটা টাইম ধরলাম, এটা সেই টাইমটা হচ্ছে টি, বড় হাতের টি ধরলাম। তো মনে করি টি বছরে জনসংখ্যা 3 গুণ হবে, তার মানে কি এটা, ওকে, তার মানে এইটা টি এর মান, যেখানে টি থাকবে আগে ছিল ছোট টি, এবার আছে বড় টি, আর এটা কিন্তু এক্স এর মান। তো এই মানগুলো তুমি বসাই দাও, কোথায় বসাবা, সমীকরণ 4-এ, এই জায়গায় এইখানে বসাও। এই টির মান কত হবে, এই এক্স টি মান 30 ডিগ্রি, এই 30 মানে 3x0, ঠিক আছে, তোমরা বোঝোনি না, একটু বোঝার চেষ্টা করো। এই যে এই মানটা, এই মানটা এক্স টি দেখো, খেয়াল করো, হ্যাঁ এই দেখো, আমরা এক্স টি ইকুয়াল টু পাইছি 30, তার মানে আমরা এখানে এক্স এর মান 3x0, আর টি এর মান তো বড় টি, কত কত নাই, এক্স এর মান কত হবে, এক্স এর মান হবে এটা, এই ভিতরে যা থাকবে টি এর মান, তাহলে এক্স এর মান কত এখানে 3x0, আর এটা যা আছে টির জায়গায় কি হবে, টির জায়গায় হবে বড় টি, এখানে ছোট টি ছিল, এখানে ছোট টি, এখানে বড় টি যদি হয় তাহলে এখানে বড় টি হবে। ওকে, এইবার দেখো আমাদের এই জায়গা থেকে আবার x0 চলে গেল, হ্যাঁ আমাদের মেন দেখো এই জায়গাতে থাকলে এখানে 3 = এটা থাকলো, আবার লন নাও, লন নেওয়ার পরে আমরা এটা পাচ্ছি, হ্যাঁ এটা টি এর মান, এই যে আমার টি এর মান হচ্ছে এই যে 79.25, তার মানে আমরা এই 70 প্রায় 79 বছর পর জনসংখ্যা 3 গুণ হবে। খুবই মজার অঙ্ক, হ্যাঁ তোমরা কি মোটামুটি ক্লিয়ার না, আমি আরেকবার দেখাই। হ্যাঁ, এই যে কোন দেশের জনসংখ্যা ছিল 50 বছরে দ্বিগুণ, এইটা বড়, কোন এলাকার জনসংখ্যার বৃদ্ধির হার টি সময়ে উপস্থিত জনসমষ্টির সাথে সমানুপাতিক, মানে যে বৃদ্ধির হারটা, জনসংখ্যা বৃদ্ধির হার টি সময় উপস্থিত, মানে কি ওই যে জনসংখ্যা যদি এক্স হয়, তাহলে ডিএক্স বা ডিটি ইকুয়াল টু এই যে জনসমষ্টির সমানুপাতিক, মানে বৃদ্ধি পেয়ে যে জনসংখ্যা হলো সেই জনসংখ্যার সমানুপাতিক। ওকে, তারপর ওইটাকে আমরা সেপারেবল করব, করে ইন্টিগ্রেশন করে আমরা একটা সমীকরণ ধারণ করাবো, ঠিক আছে। এই সমীকরণে সবকিছু এই যে এখানে মনে করতে হবে যে এটা এখানে এক্স টি, এখানে ব্র্যাকেট টি মনে করে নাও, যদি এখানে টি থাকবে এখানে এক্স টি মনে করো, তাহলে আদি অবস্থায় মানে প্রাথমিক অবস্থায় জনসংখ্যা এক্স ধরে অঙ্কটা করলে কিন্তু মিলে যাবে, ঠিক আছে। এই দেখো এক্স টি মানে এখানে এক্স এর মান এক্স নট, আর টি এর মান 0, একে বসাই দিতে হবে, এটা বসাই দিলে আমরা এই সব একই সিস্টেম। ওকে, যখন 50 বছর তখন জনসংখ্যা হবে 3 গুণ, দ্বিগুণ। ওকে, আচ্ছা আমি পরে ব্যবহার করাই, পরেরটা করা দিচ্ছি, দেখো করলাম, এটা একই রকম প্রায়। দেখো কি বলছে, দেখো একটা পড়লেই হবে, দেখো কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার জনসমষ্টির সমানুপাতিক, তার মানে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু সমানুপাতিক এক্স, জনসংখ্যা 30 বছরের দ্বিগুণ, একই রকম, মানে জনসংখ্যা যখন 30 বছর তখন কত হবে, দ্বিগুণ হচ্ছে, কত বছরের 3 গুণ, এক আর সেম অঙ্ক। তাহলে আমাদের প্রথম কাজকে টি সময়ে জনসংখ্যা, কোন দেশের জনসংখ্যা এক্স হলে জনসংখ্যা বৃদ্ধির হারটা কি হবে, জনসমষ্টির সমানুপাতিক, তার মানে এটা ইকুয়াল টু কে, এই সমানুপাতিক উঠাই দিলাম, তাহলে কে ধরবো,
এবার আমরা এটাকে আমরা সেপারেবল করব, করে আমরা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করে আমরা এখানে একটা সমীকরণ ধারণ করাবো। ঠিক আছে, তো যখন আদি অবস্থায় যখন টি শূন্য, তখন এক্স কত হবে, তখন জনসংখ্যা কত হবে, আদি অবস্থায় জনসংখ্যা এক্স নট, মনে থাকবে, আদি অবস্থায় জনসংখ্যা সবসময় কি হবে, এক্স নট। তাহলে আমরা এই তার মানে আমরা কি লিখতে পারি, ওই যে একটা এই যে এইটা, তাহলে আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি মনে করি জনসংখ্যা এক্স নট, তাহলে অর্থাৎ মানে আদি অবস্থা টি যখন শূন্য তখন জনসংখ্যা কি হবে, এক্স নট। মানে এই আমরা এটা এটা কিন্তু খেয়াল রাখবো, ঠিক আছে। হ্যাঁ, এই এক্স নট মানে এক্স জিরো ইকুয়াল টু এক্স নট, মানে এটা টি এর মান। এবারে এইবার ওই এই মানগুলো সমীকরণ 2 বসাবো, 2 বসালে সি পাচ্ছি, সি এর মান আবার সমীকরণ 2 বসাই একটা সমীকরণ পাচ্ছি একটা, দেখেছো। তার মানে দেখো এটা এক্স টি, মনে করো ব্র্যাকেট টি আছে, এক্স নট ই টু পাওয়ার কে টি। হ্যাঁ, ওকে। এবার দেখো দেয়া আছে জনসংখ্যা 30 বছরের দ্বিগুণ, তার মানে কি, টি যখন 30 তখন জনসংখ্যা কত হবে, আগে প্রথমে ছিল কত, এক্স নট, তাহলে 30 বছরে কত হবে, 2x নট। তাই লিখছি, দেখছো, দেখো এক্স টি মানে এখানে 30 ইকুয়াল টু 2x নট। ওকে, ওকে, তার মানে এটা এক্স এর মান, এখানে এক্স এর মান 2x নট আর টি এর মান কত, 30। তো এই মানে বসাই দাও, এক্স এর মান কত, এক্স এর মান 2x নট, এই দেখো 2x নট, x নট কে ই টু দি পাওয়ার কে, টি এর মান কত, 30। এই বসালাম এখানে, ওকে, বসিয়ে আমরা লন নিলাম, নন নিয়ে আমরা একটা এখান থেকে কে পাচ্ছি। ওকে, এবার কে এর মান কোথায় বসাবো, এখানে বসাবো, বুঝলে। ওকে, এখানে বসা দেবো, বসা দিলে আমরা একটা ই পাচ্ছি, এটা টি সময়, ঠিক আছে, টি সময় এটা সমীকরণ ধারণ করলাম। হ্যাঁ, বলছে কত সময়, কত সময় জনসংখ্যা 3 গুণ হবে। তাই এখানে যদি আমরা এখন আমাদের এখানে কি বের করতে হবে বলতো, টি বের করতে হবে, ঠিক না। তাহলে আমাদের ধরলাম যেহেতু টাইমটা এখানে নির্দিষ্ট না, তাহলে ধরলাম ওই টি টাইম মানে বছরটাকে আমরা কত বছর তো ঠিক নেই, ধরলাম এটা টি, টি ইকুয়াল টু 3 গুণ, ঠিক আছে। তাহলে এখানে এক্স এর মান কত, 3 গুণ, আর টি এর মান কত, টি মান যেখানে টি থাকবে সেখানে বড় টি, যেমন এখানে টি ছিল এখানে ছোট টি, তাহলে এখানে যদি টি হয় বড় টি হয়, তাহলে এখানে বড় টি হবে না। হ্যাঁ, আর এক্স এর মানটা কত হবে, এক্স এর মান হবে 3x নট, তাহলে আমরা এই জায়গাটা 3x নট বসাবো, এই যে 3x নট বসাইছি, আর x নট আছে ই টু দি পাওয়ার বড় টি লন, এই দেখো টির জায়গায় এখানে যদি বড় টি হয় তাহলে এখানে বড় টি হবে। ওকে, হ্যাঁ, এই দেখো আমরা এই সমীকরণ পাচ্ছি, এই সমীকরণ উভয় পক্ষ থেকে আমরা x নট বাদ দিয়ে দিয়েছি, দিয়ে আমরা এই জায়গা থেকে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে এই দেখো এটা লন 3 আছে, এসে গুণ করে দাও, তাহলে আমরা যদি এর মানটা বসাই আমরা টি ইকুয়াল টু 47.55, তাহলে অতএব আমরা প্রায় 47 বছর পর জনসংখ্যা 3 গুণ হবে। একার খুবই সোজা অঙ্ক, একে অন্যভাবে করা যায়, তোমরা বিভিন্ন রাইটারের বই দেখতে পারো, দেখো করে লিমিট একটা দেওয়া আছে। হ্যাঁ, লিমিটটা করলেও আরো সোজা হয় বেশি। এই অঙ্কগুলো সব একই রকম, সমস্যা নেই, যে কোনো একটা নিয়ম করলেই হবে, দুইটাই সোজা, লিমিটও সোজা, এইটাও সোজা। ওকে, এবার আমরা চলে যাই খুব একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে বলছে বাতাসে বাতাসে একটা, দেখো বাতাসে একটু ঝামেলা আছে, দেখো বাতাসে তাপমাত্রা যখন 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন কোনো বস্তুর তাপমাত্রা 10 মিনিটে ঠান্ডা হয়ে 100 থেকে 60 হচ্ছে। খেয়াল করো, বাতাসে বাতাসের তাপমাত্রা যখন 20 ডিগ্রি, ওকে, তখন বস্তুর তাপমাত্রা 10 মিনিটে ঠান্ডা হয়ে এত থেকে এত হচ্ছে। 40 মিনিট পর বস্তুটির তাপমাত্রা নির্ণয় করো।
খুবই সোজা অঙ্ক। দেখো বলছে মনে করি টি সময় বস্তু তাপমাত্রা ধরলাম থিটা, ওকে, বস্তু তাপমাত্রা থিটা, ওকে। তাহলে বাতাসের তাপমাত্রা দেখো, আর এদিকে বাতাসের তাপমাত্রা হবে আছে যে এই বস্তু তাপমাত্রা, না বস্তু তাপমাত্রা কত থিটা, আর এখানে দেয়া আছে কত বাতাসের তাপমাত্রা কত, বাতাসের তাপমাত্রা আছে যে 20। মনে করো টি সময় বস্তু তাপমাত্রা থিটা, বাতাসের তাপমাত্রা কত 20। তা আমরা এখানে দেখো বস্তুর তাপমাত্রা পরিবর্তনের হার আমরা জানি, বস্তুর তাপমাত্রা পরিবর্তনের হার এই বস্তু তাপমাত্রা এবং বাতাসের তাপমাত্রার পার্থক্যর সমানুপাতিক। তোমরা বুঝতে পারছো? বস্তুর তাপমাত্রা থিটা, দেখেছো থিটাকে এই দেখো পরিবর্তনের হার টি সময়ে, তাহলে বস্তুর তাপমাত্রার পরিবর্তনের হারটা কি হবে, বস্তুর তাপমাত্রা এবং বাতাসের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। যেহেতু তাপমাত্রা হ্রাস পাচ্ছে, দেখো 100 থেকে 60 হচ্ছে, সেই জন্য নেগেটিভ হয়েছে, ওকে। এটা নিউটনের শীতলীকরণের সূত্র হতে তোমরা পাই, এটা ফিজিক্সে আছে। দেখো তা আমরা যদি এটাকে আমরা কি করলাম সেপারেবল করলাম, মানে থিটা গুলো এক পাশে আর অন্য বাকিগুলো এক পাশে করলাম, ওকে। এবার আমরা লিমিটটা করবো, এই আগের অঙ্ক লিমিটটা করা যেত, তবে আমরা এটা লিমিটটা করবো। দেখো তাপমাত্রা দেখো বস্তু তাপমাত্রা 100 থেকে 60 আছে, দেখো আমরা লিমিট নিলাম যে বস্তু তাপমাত্রা 100 থেকে 60 গেল, আর আছে বাতাসের তাপমাত্রা, সরি বাতাসের তাপ সময়টা কি হবে দেখো 0 থেকে 10। এই দেখো বলছে বস্তুর তাপমাত্রা তখন কোন বস্তুর তাপমাত্রা 10 মিনিট ঠান্ডা হয়, তাহলে আদি অবস্থা ছিল 0 আর 10 মিনিট, ওকে ওকে। যেহেতু এখানে সময় বলছে যে সময় না, এটা এই দেখো সময় টি আছে না, তাহলে এটা বুঝতে হবে যে এখানে টি এর লিমিট যাবে, ঠিক আছে। আর এখানে থিটা মানে কি বস্তুর তাপমাত্রা, তার মানে এখানে 100 থেকে 60। তাহলে এইটাকে আমরা ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করলে কি হবে দেখো তো, এটা করলে লন, কারণ নিচেটা ডিভাইড করলে উপরটা পাচ্ছি আমরা, লন এত, আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসালাম ইকুয়াল টু, এখানে হবে কে আপার লিমিট লোয়ার লিমিট বসালাম। এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, মানে থিটা জায়গায় যদি 60 বসাই, বিয়োগ থিটা জায়গায় 100 বসাই, তাহলে আমরা এটা পাচ্ছি, ওকে। তার এটা করলে আমরা কি পাবো, এটা পাচ্ছি আমরা -10k। তাই এটা যদি আমরা ln a - ln b সূত্র ফেলি, তাহলে আমরা এটা পাই, ওকে। বা এটা কাটাকাটি করলে এটা হয় k এর মান আছে, আমরা এটা পাচ্ছি, ওকে ওকে। এবার চলে যাই, দেখো 40 মিনিট পর বস্তুর তাপমাত্রা কত হবে, টি হবে। অঙ্ক দেখো বলছে, দেখো 40 মিনিট পর বস্তুর তাপমাত্রা কত হবে, তাহলে আমরা ধরছিলাম বস্তুর তাপমাত্রা কত, হ্যাঁ 40 মিনিট পর বস্তুর তাপমাত্রা অনির্দিষ্ট, তার মানে আমাদের বের করতে হবে এখন, দেখো তো ধরলাম আছে 40 মিনিট পর বস্তুর তাপমাত্রা থিটা, তাহলে আমাদের তাপমাত্রা হবে কত 100 থেকে টি, ঠিক আছে। কত নামছে কিন্তু এবার শিওর না, কিন্তু আগে যারা 10 মিনিটে নামছিল কত 100 থেকে 60, এবার কিন্তু তা না, 40 মিনিটে নামবে কত এই 100 থেকে অনির্দিষ্ট তাপমাত্রা, তার মানে এই দেখো তাহলে 100 থেকে টি নামলো, ঠিক আছে। এটা হলো, আর এখানে 40 মিনিট পর, ঠিক আছে। তাহলে আমরা টাইম গেলে কত 0 থেকে 40, তোমরা নিশ্চয়ই বুঝছো এটা না, 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে টি মানে পরিবর্তন কত হবে ঠিক নেই, আর আমাদের টাইমটা আদি অবস্থা থেকে 40 মিনিট। তো এইটাকে যদি আমরা এখন ইন্টিগ্রেশন করে আগের মতো করে লন এত এত, এটা আগের মতো একবারে কোনো পার্থক্য নেই, এটা হলো, ওকে। একেবারে ডাইরেক্ট ক্যালকুলেশন দিচ্ছ না, এটা লন এত হলো এত, এটা যদি ক্যালকুলেশন করি আমরা এখানে কে এর মান বসাই দিই, আগে পাইছি আমরা কে এর মান পাইছি লন 1/10 ln 2,
হ্যাঁ, বসে আমরা এই জায়গাতে একটা টির মান পাবো, টি পাবো। ওকে, এই সমীকরণ থেকে আমরা একটা টি পাবো। এই টিটাই কিন্তু আমাদের টাইম বলেছে, 40 মিনিট পর তাপমাত্রা কত হবে, এত ডিগ্রি সেন্টিগ্রেড। তোমরা নিশ্চয়ই বুঝেছো, এটা খুব সোজা অঙ্ক একবার। হ্যাঁ, এইবার চলে যাবো আমি আরেকটা অঙ্ক, সেটা হচ্ছে যে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং খুব বোঝার মতো অঙ্ক। ঠিক আছে, অঙ্কগুলো একটু টেকনিক্যালি বুঝতে হবে। ঠিক আছে, দেখো বলছে 100 গ্রাম মিশ্রণ দ্রবণে 50 গ্রাম দ্রব্য দ্রবীভূত হয়েছে, মানে 100 গ্রামের ভিতরে 50 গ্রাম দ্রবীভূত হয়ে গেছে। যদি রাসায়নিক দ্রব্য 30 গ্রাম দ্রব্য 10 গ্রাম পানির সঙ্গে দ্রবীভূত হয়, যদি বলছে 10 গ্রাম, ওই 10 গ্রাম যদি 30 গ্রাম যদি 100 গ্রাম পানির সঙ্গে দ্রবীভূত হয় এবং 2 ঘন্টায় 10 গ্রাম হলে 5 ঘন্টায় কি পরিমাণ দ্রব্য দ্রবীভূত হবে। খুব মজার অঙ্ক। দেখো, মনে করে টি ঘন্টায় রাসায়নিক দ্রব্য এক্স গ্রাম অদ্রবীভূত হয়েছে, টি ঘন্টায় রাসায়নিক দ্রব্য একটু আমাদের অদ্রবীভূত হয়ে থাকে। ঠিক আছে, তাহলে ওই সময় প্রকৃত দ্রব্যের ঘনত্ব, দেখো খেয়াল করো, আমাদের এই রাসায়নিক দ্রব্য 30 গ্রাম দ্রব্যর থেকে যদি আমি এই এক্স অদ্রবণ, এটা শোনো 30 গ্রাম কিন্তু দ্রবীভূত হয়েছে, আর এখান থেকে এক্স গ্রাম অদ্রবীভূত, তার মানে এই থেকে বিয়োগ করে আমার টোটাল 100 গ্রাম পানির ভিতরে, ঠিক না, তাহলে ভাগ হবে 30 বিয়োগ এক্স বাই 100, তাহলে প্রকৃত ঘনত্ব পাওয়া যাবে। ওকে, তেমনই ভাবে দেখো 100 গ্রাম মিশ্রণ দ্রবণে 50 গ্রাম দ্রবীভূত হয়েছে, তার মানে মিশ্রিত দ্রব্যের ঘনত্ব। ওকে, তাহলে কি হবে 50 ভাগ 100। হ্যাঁ, তাহলে আমাদের অদ্রবীভূত ঘনত্বের হার, মানে অদ্রবীভূত রাসায়নিক দ্রব্যের হার কি হবে, সমানুপাতিক এক্স ইন্টু এইটা থেকে এটা বিয়োগ করলে যা হবে সেটা। হ্যাঁ, তাহলে মানে আমাদের কি লাগবে এখন, এইটা ইকুয়াল টু আমরা সমানুপাতিক ধরবো, উঠাই দেবো কে ইকুয়াল টু সমান কে ইন্টু এটা। ওকে, এটা তুমি মনে রাখবা। ঠিক আছে, ওকে, প্রত্যেকটা অঙ্ক এই টাইপের অঙ্ক সব একই রকম অঙ্ক। ঠিক আছে, এই থেকে বিয়োগ করতে হবে এটা, এই মিশ্রিত দ্রবণ, হ্যাঁ মিশ্রিত দ্রবণের ঘনত্ব বিয়োগ প্রকৃত ঘনত্বের সমানুপাতিক ডিএক্স ডিটি। তার মানে পেলাম। এবার এখানে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এই জায়গা থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে এটা আমরা একটা সেপারেবল ইকুয়েশন আনতে হবে, মানে ইন্টিগ্রেশনের ফরম্যাটে আনতে হবে এক কথায়। এটা অবশ্যই একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখো, আমরা এই গুণ করে দিলাম, গুণ করে আমরা এটা পাচ্ছি, হ্যাঁ, যোগ বিয়োগ করে আমরা এটা পেলাম, ডিএক্স বাই ডিটি কিন্তু এটা। দেখো আমরা এক্স গুলো মানে সেপারেবল করব, এক্স গুলো এক পাশে, কে এক পাশে, এটা হলো এটা পাচ্ছি। এবার আমরা ইন্টিগ্রেশন করব। দেখো, এই দেখো ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করার পরে দেখো এটা করলাম dx ভাগ dt, dx dt, dx ভাগ x, মানে dx গুণ করে দিলাম, এটাও একই রকম, এটা করলাম। তাহলে dx ভাগ x ln x, এটা ডিভাইড করে উপরটা পাচ্ছি তোমার ln নিচেরটা, আর এটা এরকম t হবে kt। তার মানে আমরা এটাকে মানে ln a বাই b ইকুয়াল টু এটা, তার মানে এটাকে দুইবার যদি আমরা ln লিখতে চাই ln a, তাহলে ln e টু দি পাওয়ার এইটা টোটালটা। ওকে, তার মানে আমরা এটা পাচ্ছি, একটা ইকুয়েশন পেয়ে গেলাম। হ্যাঁ, ওকে, তো আমরা এখানে একটা কি রাখলাম, x ইকুয়াল টু এটা। ঠিক আছে, এইবার আমরা একটা জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস তোমরা অবশ্যই খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে আমরা এখানে নাম দিলাম, এই নাম দিলাম এটা ইটু কিংবা যেরকম একটা ধ্রুবক এটা দিয়েছি এখানে। ঠিক আছে, এবার খেয়াল করো, আমরা জানি টি সময়ে তখন কি, এই যে তোমার
এই দেখো খেয়াল করো, যদি রাসায়নিক দ্রব্য 30 গ্রাম দ্রব্য, রাসায়নিক দ্রব্য 30 গ্রাম দ্রব্য, তার মানে আদি অবস্থায় 30 গ্রাম, ঠিক আছে। যখন টি শূন্য, তখন আমাদের দেখো আমি একটু দেখাই, তখন এক্স কত হবে? এক্স হচ্ছে দ্রব্যের পরিমাণ অদ্রব্য, মানে এটা অদ্রবণীয়। ওকে, তাহলে আমাদের কি পাচ্ছে দেখো, আমরা তাহলে আমরা এটাই মানে আদি অবস্থায় টি শূন্য এক্স 30, তার মানে এটা আমরা কি মানে আমরা এটা লিখবো কিভাবে, এক্স মানে টির মান এটা ইকুয়াল টু আগের মতো, প্রথম অঙ্কের মতো। তো বুঝে নিতে হবে এইটা এক্স ইকুয়াল টু 30 আর এবং টির মান কত এখানে 0। এবার এই মানগুলো আমি এখানে বসাবো, এই জায়গায় এক্স টি ধরতে হবে, এক্স টি ধরে নাও, এক্স টি এটা এক্স এর সাথে এখানে টি আছে মনে করো, ঠিক আছে, যেহেতু এটা এখানে টি আছে তাই। ওকে, ঠিক আছে। ওকে, আমরা এখন এটা লিখলাম, এটা লেখার পরে আমরা দেখো আমরা কি পাচ্ছি দেখো, হ্যাঁ এই এটা পেলাম, এই দেখো এক্স নট টির এক্স জিরোর মান কত 30, বসালাম বসে এটা পাচ্ছি, হ্যাঁ এই যেহেতু এটা শূন্য হয়ে আসছে মানে এর মান নট, তাহলে এ ইকুয়াল টু আমরা এটা পাচ্ছি। এবার এ এর মান কোথায় বসাবো, এখানে বসাবো, ঠিক আছে, বসায় রাখলাম। দেখো আবার পরের কন্ডিশন যাও, পরে কি বলছে দেখো, আবার যখন টি যখন 2 ঘন্টা পরে তখন এক্স কত 10, অর্থাৎ কি হবে এক্স ইকুয়াল টু 30 মাইনাস 10, ওকে ইকুয়াল টু 20। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে না, যেহেতু 2 ঘন্টা পর, 2 ঘন্টা যখন সময় 2 ঘন্টা তখন এক্স ইকুয়াল টু 10, তাই বাকি থাকছে কত এক্স ইকুয়াল হ্যাঁ, তাহলে টোটাল এই যে অদ্রবীভূত কত আছে এক্স ইকুয়াল টু 20। তাহলে আমরা এখন কি রাখবো, x2 ইকুয়াল টু 20, আগের মতো একবার আমরা আগে ছিল কি, দেখি আমরা, এই দেখো আগে ছিল কি, আগে ছিল x0 কে 30, এবার x2 ইকুয়াল টু কত আছে 20, তো ধরে নাও এখানে x2 আছে সব, দেখো এই দেখো x2 এত, হ্যাঁ 2 হলে এখানে t এর মান 2 আসবে, ঠিক আছে। আগে যেরকম কি ছিল, যেমন x নট, দেখো এখানে t এর মান 0 সব, ওকে t এর মান 0 ছিল, এবার এসে x t এর মান 2, তাহলে এখানে 2 এখানে 2 এখানে 2, ঠিক আছে। এবার x2 এর মান কত, এই যে এখানে 20 এটা বসালাম, বসিয়ে আমরা এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা কি পাবো, কে পাবো, কে, ওকে এই কে এর মান কিন্তু আবার সমীকরণ 2 এ বসাবো, ওকে এই সমীকরণ 2 এ বসাবো। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এই দেখো তাহলে আমরা কি পাচ্ছি xt, যখন কি এর মান যদি আমরা বসাই পাচ্ছি আমরা 2 বসালে আমরা কত পাচ্ছি দেখো, এটা পাচ্ছি, জাস্ট ওই কি এর জায়গায় আমরা এটা বসাই দেবো, আর কিচ্ছু না। ওকে, এই দেখো তোমরা মানে 2 নম্বর সমীকরণ খুঁজে পাওনি না, এই দেখো এটা 2 নম্বর সমীকরণ। ওকে, তার মানে আমরা বসালাম, তাহলে আমরা কত পাচ্ছি দেখো, এটা একটু অঙ্ক ক্যালকুলেশন বড়, কিন্তু অঙ্ক কিন্তু সোজা একবারে, হ্যাঁ তাহলে আমরা পেয়ে গেলাম। এইবার দেখো ফাইনাল দেখো 5 ঘন্টা, মানে টির মান যখন 5, এখানে 5, ওকে তখন কত হবে দেখো, 5 ঘন্টা দ্রবণের পরিমাণ কত হবে, তাহলে এখানে টির মান 5, এখানে 5, এখানেও 5, ঠিক আছে, যা হবে তাই आंसर। তো 5 দিলাম কাটাকাটি করে আমরা এই যে আমরা এটা পাচ্ছি, এই দেখো এখানে যা আছে তাই, এখানে এই করে ক্যালকুলেশন করলাম মনে করো, করে আমরা এই যে t5 মানে এই জায়গা থেকে যা আসে তাই আর কি, ওকে এইদিকে আমরা এই x5 মানে x5 মানে t এর মান 5 ঘন্টায়, ওকে 5 ঘন্টা আমরা কত পাচ্ছি 12, তাহলে আমরা টোটাল ছিল 30 ছিল না, 5 ঘন্টায় ছিল, অর্থাৎ 5 ঘন্টায়, হ্যাঁ যেহেতু রাসায়নিক দ্রব্য 30 অলরেডি দ্রবীভূত হয়েছিল, সেখান থেকে 12 বিয়োগ করলে 18 গ্রাম দ্রবীভূত হবে, হ্যাঁ ওকে মানে এটা খুব এটা ইজি অঙ্ক একটু বড় মনে হচ্ছে, কিন্তু এটা বুঝে যাবো, বোঝার না বোঝার কিছু নাই। ওকে, তো ঠিক আছে, আমরা এখন একটু হোমওয়ার্ক দেখি, এগুলো হোমওয়ার্ক তোমরা করে ফেলবা, বিভিন্ন বইয়ের উদাহরণে করে দেওয়া আছে। ঠিক আছে, ধন্যবাদ, তোমরা ভালো থাকো।
অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করলে আশা করি বুঝবা, এবং অন্য বই ফলো করলে তোমরা দেখবা যে অন্য নিয়মে করা আছে, তোমরা ইচ্ছা করে সেই নিয়মগুলো দেখে নিতে পারো, তোমরা ইজিলি তোমরা অঙ্কগুলো বুঝতে পারবা, কোনো সমস্যা নাই। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।